হাসান মান্নাত কামরার দরজা পর্যন্ত এসে থেমে যায়। শুনতে পায় গোলাপের বাঁধ ভাঙা কান্নার শব্দ। যখনই ঘরে ঢুকবে তখন কানে আসে কিছু কথা, যা মান্নাতের মন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সই, এমনে কান্দিস না, সামনে তোর নতুন জীবন অপেক্ষা করতেছে। তুই এখন এই বাড়ির বউ, কত দায়িত্ব তোর। কি সুন্দর একটা জামাই পাইছোস, আল্লাহ তোরে অনেক সুখ দিব দেখিস। কিসের সুখ, কিসের দায়িত্ব? আমি তো এই সুখ চাই নাই। যেই খুশিতে আমার আব্বা আম্মা থাকবে না, যেই সুখ আমার পরিবার দেখবে না, সেই সুখ আমার চাই না। আর জামাই, উনাকে তো আমি পছন্দই করি নাই, আব্বা বলছে তাই বিয়ে করা। কিন্তু দেখ, উনি আমার জীবনের অভিশাপ নিয়ে এলো, কুফা একটা। এই কথাটা কানে আসা মাত্রই মান্নাত থমকে দাঁড়ায়, আর ঘরে ঢুকে না। 28 বছর বয়সের পুরুষ সে, আজ অবধি কোনো মেয়ের দিকে ভালোভাবে বা ভালোবাসার দৃষ্টিতে তাকায়নি, শুধুমাত্র এই রমণীর জন্য। অথচ এই মেয়ে বলে হাসান মান্নাত কুফা। এটা কি করে মানা যায়? মান্নাত নিচে বৈঠকখানায় চলে আসে। এইদিকে 3 বিবিসি মিলে ডাইনিং টেবিলে খাবার দিচ্ছে, আর মান্নাতের দিকে আর চোখে তাকাচ্ছে। মান্নাত সেটা খেয়াল করে উঠে চলে যায় তার আগের ঘরে, অন্দরের পিছনে যে ঘরটা, সেই আগের ঘরটায়। গোলাপকে অল্প কিছু খাবার খাইয়ে পাখি চলে আসে। যদিও মেয়েটা খেতে চাচ্ছিল না, তবুও জোর করে একটু আধটু খাইয়েছে। পাখি নিজের ঘরে এসে দেখে রায়ান খাটের উপর বসে বেড সাইড টেবিল থেকে মদ নিয়ে খাচ্ছে। হাতে একটি গ্লাস, অর্ধেকটা গ্লাস মদ ভর্তি করা, আর বাকিটুকু বোতলে টেবিলের উপর রাখা। পাখি চুপচাপ এসে বালিশ নিয়ে নিচে শোয়ার ব্যবস্থা করতে যায়। তখনই রায়ান পাখির হাতটা খপ করে ধরে ফেলে। পাখি কিছু বলার আগেই টান দিয়ে বিছানায় ফেলে দেয়। গা থেকে টেনে হিঁচড়ে মায়ের দেওয়া কমলা রঙের শাড়িটি খুলে ফেলে। ওই রাতটা পাখির জন্য একটা নরকীয় স্বাদ দিয়েছিল রায়ান। পাখির বিয়ে গোলাপের থেকে 1 সপ্তাহ আগে হয়েছিল। পাখি গোলাপের থেকে 1 বছরের বড়। সেই হিসেবে পাখির বয়স 16 বছর। রায়ান বিয়ের দিন রাতে আফতাব হাসানের দেওয়া কাজে শহরে গিয়েছিল, তাই পাখির সাথে তেমন দেখা বা কথাও হয়নি। 6 দিন পর বাড়ি ফিরেছে, কিন্তু আজ আর রক্ষা হয়নি মেয়েটার। পাখি নিজেও জানে না কেন সে এই সব বর্বরতা সহ্য করছে। রাতের অন্ধকারে মানুষের দুঃখগুলো বেশি উকি দিতে থাকে। গোলাপেরও তাই হলো। আজকে সে নতুন জীবনে পা রাখলো ঠিকই, কিন্তু সব হারিয়ে। সারা রাতে একবারের জন্যও মান্নাত উপরের ঘরে আসেনি। কাঁদতে কাঁদতে মেয়েটা এক পর্যায়ে ভোরের আজানের সময় নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল হাসপাতাল থেকে একটি ভ্যান করে 3টি লাশ বাইনা বাড়িতে ঢুকে। 2টি গোলাপের বাবা মায়ের, আরেকটি অজ্ঞাত। মান্নাত নিজে দাঁড়িয়ে থেকে তাদের কবর দেয়। বাড়ির ডান পাশে যেখানে একটি জঙ্গল আছে, কিন্তু কেউ যায় না। জানাজা পড়ে বাড়ি ফিরে সকাল 8টায়। গোলাপ এখনো ঘুমাচ্ছে। কামরায় এসে গোসল করে আবার নিচে নামে। বাবার সাথে কিছু কাজ আছে, সেগুলো একবার দেখতে হবে। ঘুম থেকে উঠে গোলাপ আস্তে করে বিছানা থেকে নামে। মাথাটা এখনো ঘুরাচ্ছে। বারান্দায় যেয়ে দাঁড়ায়। নিচে তাকাতেই চোখে পড়ে কিছু লোক অন্দরের পিছনের জায়গাটায় অনেকগুলো গোলাপের চারা লাগাচ্ছে। প্রায় 1 বিঘা জমির উপর গাছগুলো রোপণ করছে। যদিও তার এগুলো এখন ভালো লাগছে না, অন্য সময় হলে খুশি হতো। হঠাৎ মনে হলো আব্বা আম্মার লাশ আসবে মর্গ থেকে। কালকে তো ওরা চলে আসার পর নাকি লাশ মর্গে পাঠানো হয়েছে। পাখির কাছে শুনেছিল রাতে, তখনই ঠিক করেছিল সকালে যাবে তার বাবার বাড়িটিতে। আর তো কিছুই রইল না, এখন শুধুই এক বিচ্ছিরি স্মৃতি। আব্বা আম্মা তো ধোকা দিল, কেন তাকে বিদায় করলো? সে থাকলে হয়তো আব্বা আম্মার সাথে যেতে পারতো। এই অচেনা দুনিয়ায় থাকতে চায় না গোলাপ। রেডি হয়ে নাও। গোলাপ ঘাড় ঘুরিয়ে ফিরে তাকায়, দেখে মান্নাত দাঁড়িয়ে আছে, 2 হাত বুকের সাথে ভাঁজ করে দরজায় হেলান দিয়ে। কোথায় যাব? তোমাদের বাড়ি। ও, একটু অপেক্ষা করুন, শাড়িটি পাল্টে আসি। মান্নাত আর গোলাপ নিচে নেমে আসে। মেহেরবান সোফায় বসে আছে, আয়না মাথায় তেল দিয়ে দিচ্ছে। উপরে তাকাতেই চোখে পড়ে মান্নাত সিঁড়ি দিয়ে নামছে। তার পিছনে গোলাপি রঙের একটি জামদানি শাড়ি পরা গোলাপ। দেখতে জমিদার বাড়ির বউদের মতোই লাগছে। মেয়েটাকে দেখলে মনেই হয় না মেয়েটার বয়স মাত্র 15-18 বছরের যুবতী মনে হয়। যেমন লম্বা তেমন গায়ের গড়ন। আমরা বেরোচ্ছি। মান্নাতের কথা শুনে মেহেরবানের ধ্যান ভাঙে, ফিরে চায় মান্নাতের দিকে। কোথায় যাচ্ছ? বাইনা বাড়ি। ওখানে কেন? ওই বাড়িতে আর কি আছে? সব তো পুড়েই গেছে। মান্নাত আর বাকি কথা শোনার প্রয়োজন মনে করলো না। গোলাপের হাতের কবজি ধরে টেনে নিয়ে যায় মেইন গেটের সামনে। মাথায় এখনো একটা ব্যান্ডেজ আছে। কাল এই বড় গেটটার সঙ্গে বাড়ি খেয়েছিল সে। গাড়িতে উঠো। মান্নাত নিজেই গাড়ির দরজা খুলে দিল। গোলাপ যে বসে ড্রাইভিং সিটের পাশের সিটে। আজকে মান্নাত নিজেই যাবে গোলাপকে নিয়ে। গাড়ি স্টার্ট দিতেই দেখলো গাড়ির টায়ার পাঞ্চার। কোনোভাবেই এই গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না। এই একটাই গাড়ি মঞ্জিল বাড়িতে ছিল। পুরো একটা গ্রাম জুড়ে শুধু মঞ্জিল বাড়িতেই একটি গাড়ি ছিল, করলা 100, যেটা আফতাব হাসান অনেক টাকা খরচ করে গ্রামে আনার ব্যবস্থা করেছেন। কিন্তু এমন সময় গাড়িটি নষ্ট হওয়ার কোনো মানেই হয় না।
বাদল দৌড়ে এসে জানায় ঘন্টাখানেক আগেই রাকিব বাড়ি ফিরেছে। উনাকে আনতে যেয়ে রাস্তায় তার কাটায় বিঁধে চাকাটা পাঞ্চার হয়ে যায়। মান্নাত এই কথা শুনে রাগে কটমট করে বলে উঠল, একটা কি কম ছিল যে আরেকটা হারামি উদয় হলো? গোলাপের দিকে তাকিয়ে দেখে মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। কি দেখছে ভেবে মান্নাত সামনে তাকায়, দেখে একটা মুরগির বাচ্চা তার ডানাগুলো দিয়ে মুরগির ছানাগুলোকে আড়াল করার চেষ্টা করছে। বাচ্চাগুলোকে নিজের ডানার নিচে নিয়ে লুকিয়ে নিল। মান্নাত দীর্ঘ শ্বাস ফেলে গোলাপের দিকে এগোয়, গাড়ির দরজা খুলে দেয়। নামো। গোলাপ তাকায় মান্নাতের দিকে। আমরা যাব না? যাব, কিন্তু হেঁটে। জি আচ্ছা। এই বলে গাড়ি থেকে নেমে যায় গোলাপ। গোলাপজানদের বাড়ির সামনে দাঁড়ানো গোলাপ আর মান্নাত। বাড়ির ভিতরে ঢোকার আগে একবার মান্নাতের দিকে তাকায় গোলাপ। চোখের ইশারায় মান্নাত বুঝায় যেতে। গোলাপ বাড়ির ভিতরে ঢুকতেই একটা বাজে গন্ধ নাকে আসে, মানুষ পোড়া গন্ধ। মান্নাতও পিছন পিছন যায় গোলাপের। আব্বা আম্মার লাশ কোথায়? কবরে। আমাকে না দেখিয়েই দিয়ে দিলেন? কিছুই করার ছিল না, লাশ বেশি সময় রাখতে নেই। আমি যাব কবরে। মাদ্রাসায় পড়েছো এটা জানো না, মেয়েদের কবরে যেতে নেই? আমি দূর থেকেই দেখব, নিয়ে যান আমাকে। বোরহান উদ্দিনের গোলাপ বাগানেই তাদের শেষ ঠিকানা। দূর থেকে একটি আম গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে গোলাপ। তার শখের বাগানে তার প্রিয় দুইটা মানুষ শুয়ে আছে। বাহিরে গ্রামের মানুষদের শোরগোল শোনা যাচ্ছে। গোলাপ বাড়ির বাইরে এসে দাঁড়ায়, দেখে মান্নাত এক বস্তা করে চাল গ্রামের মানুষদের দিচ্ছে, সাথে দুইজন কর্মচারীও আছে। চালগুলো দেওয়া হচ্ছে মূলত গোলাপের মা বাবার জন্য, যেন গ্রামবাসী খেয়ে দোয়া করে। গোলাপ এগুলো দেখে আবার চলে আসে বাড়ির ভেতরে। সব কাজ শেষ করে গোলাপ আর মান্নাত বাড়ি ফিরে বিকেল বিকেল। মঞ্জিলে ঢুকতেই চোখে পড়ে রায়ান আর আফতাব কি বিষয় নিয়ে যেন বৈঠকে বসে আলাপ করছে। মান্নাতকে দেখেই থেমে যায়। মান্নাত তাদের দিকে পাত্তা না দিয়ে গোলাপকে নিয়ে উপরে চলে যায়। ঘরে এসে দুইজন ফ্রেশ হয়ে নেয়। মান্নাত বিছানায় শুতে যাবে, তখনই মনে পড়ে রাতের পাখিকে বলা গোলাপের কথাগুলো। তাই সে তার রকিং চেয়ারটায় বসে কিছু কাগজপত্র দেখতে থাকে। গোলাপজান তার শাড়ি পাল্টে একটা সবুজ রঙের জামদানি পরে ঘরে আসে, কিন্তু দুঃখের বিষয় হলো শাড়িটা বারবার খুলে যাচ্ছে। এই বাড়িতে এসে যেই দুইবার সে শাড়ি পরেছে, দুইবারই পাখি পরিয়ে গেছে। বিয়ের দিন মা পরিয়ে দিয়েছে। এখন কি করবে গোলাপ? এমনি মন ভালো না, তার উপর আবার এই ঝামেলা। ঘরে এসে দেখে হাসান মান্নাত কিছু কাগজপত্র দেখছে। হঠাৎ মায়ের বলা কথাগুলো মনে পড়ল। বিয়ের আগের দিন মা বলেছিল, শোন মা, বিয়ের পর একটা মেয়ের জীবনের স্বামীই হয় তার আসল বন্ধু, যাকে তুই সব বলতে পারবি নির্দ্বিধায়। ছোট ছোট বিষয়গুলো, যেটা অন্যদের সাথে পারবি না। কোনো সমস্যা? পুরুষালী কণ্ঠ শুনে গোলাপের ধ্যান ভাঙে। না মানে, আমি শাড়ি পরতে পারি না। এদিকে এসো। কি বলেছি? সামনে এসো, পরিয়ে দেই। না না, আপনি পাখিকে ডাকুন, অথবা যে কোনো মেয়ে মানুষকে, আমাকে পরিয়ে দিবে। তুমি আমার দায়িত্ব, অন্য মেয়েদের না। সামনে আসো। গোলাপ মান্নাতের কাছে শাড়ি পরলো না। মান্নাত নিচে যেয়ে দোলাকে পাঠালো। দোলা এসে শাড়ি পরিয়ে দেয়। গোলাপের ওই দিনটাও কাটে কামরার ভেতরেই। মেহেরবান একবার এসেছিল কিছু গহনা দিতে, তখন এসে কিছু কথা বলেছিল গোলাপকে। সেগুলোই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল মেয়েটা। কি থেকে কি হয়ে গেল তার জীবনে, কিছুই মেলাতে পারছে না। মনে করলো কিছুক্ষণ আগের কথা। তুমি কোথায় বড় হয়েছো এগুলো আমার জানার দরকার বা প্রয়োজন নেই। তুমি এখন এই বাড়ির বউ, এটাই তোমার পরিচয়। এটা মাথায় রাখবে। এই বাড়িতে ঢুকে যখন পড়েছো, নিজেকে সাবধানে রাখবে। এই বাড়ির মান সম্মান বজায় রাখবে, বলে দিলাম। কোনো কিছুতে বেশি অধিকার দেখাতে যাবে না। যেটাই নিজের করে নিতে যাবে, সেখানেই শূন্য হয়ে ফিরবে। এই কথাগুলোর মানে একটাও বুঝলো না গোলাপ। কানে শুধু একটা কথাই বাজছে, যেখানেই অধিকার দেখাতে যাবে সেখানেই শূন্য হয়ে ফিরবে। এই কথার মানে কি? ভাবতে ভাবতে হঠাৎ চোখ পড়ে অন্দরের পিছনে যে সকালে গোলাপের চারা লাগানো হয়েছে। ওখানে কয়টা পেয়ারা গাছ আছে। সেই পেয়ারা গাছের নিচে একটি ছেলে দাঁড়ানো, পরনে একটি ফুল হাতা শার্ট শুভ্র রঙের আর কালো প্যান্ট, চুলগুলো ভীষণ রকমের কোকড়া। দাঁড়িয়ে ছবি আঁকছে, কিন্তু কি আঁকছে দেখা যাচ্ছে না। গোলাপের আর ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে থাকতে। সে কামরায় এসে শুয়ে পড়ে। মাথাটা প্রচুর ধরেছে। ইদানিং তার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না। গোলাপজানের বিয়ে হয়েছে আজ 4 দিন। আব্বা আম্মাকে হারানোরও 4 দিন। মেয়েটা মনমরা হয়েই থাকে। কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তর দেয়। ঘর থেকেও বের হয়নি একবারের জন্য। মান্নাতও অন্দরের পিছনের ঘরটাই বেশি থাকে, তবে রাত্রে 2-3 বার গোলাপকে দেখে যায়। এভাবেই কাটে 4টা দিন। আজ 4র্থ দিন। হঠাৎ গোলাপের মনে হলো একটু বাড়িটা ঘুরে দেখবে সে। তাই সকালে ফজরের নামাজ শেষ করে নিচে নামলো। এখনো কেউ ওঠেনি। আজকে গোলাপ মেরুন রঙের শাড়ি পরেছে। 4 দিনে সে মোটামুটি শাড়ি পরা শিখেছে একটু। নিচে নামতেই চোখে পড়ে দোলা বৈঠকখানায় মাদুর বিছিয়ে শুয়ে আছে।
গোলাপ ভীষণ অবাক হয়। এত বড় বিশাল বাড়িটিতে এই মেয়েটির জন্য একটা কামরাও নেই। এই শীতের মধ্যে মেয়েটা মাদুর বিছিয়ে শুয়ে আছে। একবার ভাবলো মেয়েটাকে বলবে আমার কামরায় যেয়ে শুয়ে পড়ো, কিন্তু আবার মনে হলো কামরাটা তো তার একার না, আরেকজনের অনুমতি প্রয়োজন। এগুলো ভাবতে ভাবতে পা রাখলো অন্দরের বাহিরে। ধীরে ধীরে সকাল হচ্ছে, এখনো সূর্য ওঠেনি। বাড়ি দেখতে দেখতে বাড়ির পিছনে চলে আসছে, যেখানে সেদিন ফুলের চারা লাগাতে দেখেছিল গোলাপ। ডান দিকে ঘুরতেই দেখে একটা খরগোশ মাটির ভিতর থেকে বের হচ্ছে। খরগোশটি নিজে গর্ত থেকে বের হয়ে তার বাচ্চাদের মুখ দিয়ে তোলার চেষ্টা করছে। গোলাপজানের এই মুহূর্তে এই দৃশ্যটি ভীষণ ভালো লাগছে। মেয়েটা মুগ্ধ হয়ে দেখছে। এই কুয়াশা ভরা শীতের সকালে এমন সুন্দর দৃশ্য তাকে প্রাণ ফিরিয়ে দিচ্ছে। হঠাৎ শরীরে গরম কিছু অনুভব করলো গোলাপ। নিজের শরীরের দিকে তাকিয়ে আবিষ্কার করলো একটি কালো শাল। পিছন ফিরে তাকিয়ে দেখে হাসান মান্নাত দাঁড়িয়ে আছে। এত সকালে এই শীতের মধ্যে গায়ে কিছু না দিয়ে বাহিরে কেন তুমি? আমার ঘরের মধ্যে ভালো লাগছিল না, আমাকে বলতে আমি নিয়ে আসতাম। একা কেন বের হলে? আপনি কোথায় আমি এটাই তো জানি না। আমি এখানেই ছিলাম, আমার পুরনো কামরায়। ও কি ও? গোলাপ মান্নাতের দিকে তাকিয়ে কিছু বলতে নিয়েও বলল না, চোখ নামিয়ে হাঁটতে শুরু করলো। মান্নাতও তার প্রিয় রমণীর পিছন পিছন হাঁটছে। হঠাৎ গোলাপের মনে হলো দোলার কথা। পিছন ফিরে দেখে মান্নাত একটা খরগোশের বাচ্চাকে হাতে নিয়ে ঘাস খাওয়াচ্ছে, খুব যত্ন সহকারে। এই যে শুনছেন? মান্নাত খরগোশের দিকে দৃষ্টি রেখে জবাব দিল, বলেন। মান্নাতের মুখে একবার তুমি একবার আপনি শুনে গোলাপ মাঝে মাঝে অবাক হয়, তাও বলতে শুরু করলো, আপনাদের বাড়িটা এত বড়, অথচ দোলার জন্য কোনো ঘর নেই কেন? কেন? একটু আগে দোলাকে দেখলাম বৈঠক ঘরে মাদুর বিছিয়ে ঘুমাচ্ছে। আপনি অনুমতি দিলে আমার কামরায় নিয়ে যাই ওকে। কি? দোলাকে আমার সাথে ঘুম পাড়াই? মান্নাত কিছুক্ষণ গোলাপের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে ভাবতে লাগলো। মানলাম বউ ছোট মানুষ, তাই বলে এমন বাচ্চা যেই ঘরে নিজের স্বামী ঘুমায় কিনা খেয়াল করে না, সেই ঘরে বাড়ির কাজের মেয়েকে নিয়ে ঘুমাতে চায়। এই যে শুনছেন? ও হ্যাঁ বলো। নিব? কাকে? ওই যে দোলাকে। তুমি কামরায় যাও, তোমার রেস্ট প্রয়োজন। গোলাপজানের কথাটা ভালো লাগলো না, উত্তর না দিয়ে উল্টো ঘরে যেতে বলল, কিন্তু কিছুই বলল না। বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই চোখে পড়ে সেই ছবি আঁকা ছেলেটা বাড়ির ভেতরে ঢুকছে। এই ছেলে এই বাড়ির কে হয় এটাও জানে না গোলাপজান। তার ইচ্ছে হচ্ছে মান্নাতকে জিজ্ঞাসা করতে, কিন্তু কোনো এক পিছুটান তাকে আটকে দিচ্ছে। ওই যে তার মা বাবার মৃত্যু, আজ তার জীবনে মান্নাত না এলে তো সব ঠিক থাকতো। যাই হোক, এগুলো ভেবে এখন আর কি হবে, যা যাওয়ার তা তো চলেই গেছে। আনমনে এসব ভাবতে ভাবতে পা বাড়ায় সামনে। তখনই একটা গরম কিছুতে পা পড়ে গোলাপজানের। নিচে তাকাতেই দেখে একটা হাত। হাতের মালিক কে দেখতে চোখ আরেকটু উপরে তোলে, দেখে হাসান মান্নাত গোলাপের পায়ের নিচে হাত বিছিয়ে রেখেছে। এ কি, আপনি এভাবে হাত পেতে আছেন কেন? তোমার পায়ের নিচে কাটা ছিল, আমি বলার আগেই তুমি পা বাড়িয়ে দিয়েছ। গোলাপজান তড়িৎ বেগে পা সরিয়ে দাঁড়িয়েছে। মান্নাতের হাতের উল্টো পাশ থেকে রক্ত ঝরছে, কিন্তু মান্নাতের ধ্যান গোলাপজানের দিকে। এখনও গোলাপজানের পায়ের সামনে হাঁটু গেড়ে বসে আছে। গোলাপের পরনে মেরুন শাড়িটি ধনুকের মতো কোমরে ছিমছাম গড়নে ভীষণ আবেদনময়ী লাগছে। চুলগুলো কোমর অবধি, গায়ে কালো শাল, দেখতে মনে হচ্ছে পরিপক্ক একটা লক্ষ্মী বউ। কত অপেক্ষা, কত কষ্টের পর এই মেয়েটা একান্তই তার। তবে এখনো অধিকার খাটানোর সময় হয়নি, এই ভেবে মাথা নত করে নিল। এই যে শুনছেন, আপনার হাত থেকে রক্ত ঝরছে, 14 বছর আগে থেকেই ঝরছে, কিন্তু কেউ দেখে না। কথাটা মান্নাত বিড়বিড় করে বলল, জি কিছু না, চলো। মান্নাত আর গোলাপ অন্দরের ভেতরে ঢুকতেই দেখে বাড়ির বাকি মহিলারা রান্নাঘরে ঢুকে গেছে। এতক্ষণে রোদ উঠে গেছে, পরিপূর্ণ সকাল। এই বাড়ির রান্নাঘরটি বৈঠকখানার বাম দিকে, আর সামনের দিকের উপরে ওঠার বিশাল সিঁড়ি। ডান পাশে সোফা, কিছু চেয়ার, একটি বিশাল টেবিল, তার উপর অনেক বড় একটি ঝাড়বাতি, চারপাশে বড় বড় ফুলদানি। মান্নাত উপরে 2 সিঁড়ি উঠতে গিয়ে দেখে পাশে গোলাপজান নেই। পিছন ফিরে তাকাতেই দেখে গোলাপজান রান্নাঘরের দিকে তাকিয়ে আছে। মান্নাত 2 সিঁড়ি নেমে গোলাপের সামনে এসে জিজ্ঞাসা করে, রান্না পারো? জি, একটু একটু। আম্মা তো রাঁধতে দিতেন না, আমার কষ্ট হবে তাই। এখন শিখতে চাও? গোলাপ মাথা উপর নিচ করে সম্মতি দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পের 7তম পর্ব পড়ে শোনাচ্ছি।